আজকে কথা বলছি ভাইরাস নিয়ে। ভাইরাস যেটাকে আমরা আলোচনা করি অণুজীবের সাথে, তবে প্রকৃতপক্ষে ভাইরাস অণুজীব নয়। কারণ ভাইরাস জল নয়, ভাইরাস জীব নয়, ভাইরাস ভাইরাসই। মূলত ভাইরাস জীবদেহের বাইরে সে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজমান থাকে, ভেসে বেড়ায় বায়ুমণ্ডলের চারপাশে। যখন সে জীবদেহের ভিতরে প্রবেশ করে তখন সে জীবের ন্যায় আচরণ প্রকাশ করে থাকে। এজন্য ভাইরাসটা হচ্ছে প্রকৃতপক্ষে জড় নয়, জীব নয়। ভাইরাস একটা সত্তা, যাকে আমরা বলতে পারি ভাইরাস ভাইরাসে। আমরা এই যে ভাইরাসটা লিখছি, ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস শব্দের অর্থ বিষ। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যে নামকরণ ভাইরাস, ভাইরাস কথাটা প্রথম কে ব্যবহার করেছিলেন? বিজ্ঞানী বিজারিঙ্ক। বিজ্ঞানী মার্টিন্স বিজারিঙ্ক নামে এক বিজ্ঞানী, তিনি কি করেন যে ভাইরাস শব্দটি প্রবর্তন বা প্রচলন করে থাকেন। তাহলে ভাইরাস কাকে বলে? ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তাকে ভাইরাস বলে। আমরা লিখি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তাকে ভাইরাস বলা হয়ে থাকে। আমাদের জানতে হচ্ছে তাহলে যে নিউক্লিক অ্যাসিডগুলা কি কি। নিউক্লিক অ্যাসিডগুলো হচ্ছে ডিএনএ এবং আরএনএ। তাহলে ভাইরাস কি? ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা। আমরা এখন ভাইরাস নিয়ে বিভিন্ন বিজ্ঞানের অবদান কিংবা ভাইরাসের ইতিহাস আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে। ভাইরাস ঘটিত রোগের কথা প্রথম উল্লেখ করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার তিনি কি বলেন যে ভাইরাস ঘটিত রোগের কথা, ভাইরাস যে রোগ সৃষ্টি করে এই কথাটা প্রথম বলেছিলেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার ভাইরাস ঘটিত রোগটা উল্লেখ করার পর বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি তিনি ভাইরাসকে আবিষ্কার করেন। বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি ভাইরাসকে আবিষ্কার করে থাকেন। বিজ্ঞানী স্ট্যানলি ভাইরাসকে ক্লাসিত করেন। বিজ্ঞানী স্ট্যানলি ভাইরাসকে ক্লাসিত করেন, এ কারণে তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। বিজ্ঞানী বাউডেন এবং পিরি তারা ভাইরাসের, এই দুজন বিজ্ঞানী ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। তারা সর্বপ্রথম জানান দেন যে ভাইরাস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। বিজ্ঞানী ওয়াল্টার রিড মানুষের পিত জ্বরের ভাইরাসের কথা উল্লেখ করে থাকেন। মানুষের পিত জ্বরের ভাইরাসের কথা বলেন বিজ্ঞানী ওয়াল্টার রিড। বিজ্ঞানী অল্টম্যান তিনি নিরাঘাতক ভাইরাস হেপাটাইটিস সি আবিষ্কার করে থাকেন। বিজ্ঞানী গ্যালো তিনি এইচআইভি ভাইরাস ঘটিত এইডস এর কথা উল্লেখ করে থাকেন। তাহলে আমরা এখানে ভাইরাসের বেশ কিছু ঘটনা সম্পর্কে বা বিভিন্ন বিজ্ঞানী ভাইরাস নিয়ে যে তাদের অবদান সেটা নিয়ে জানলাম। আরেকবার রিপিট করছি, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সর্বপ্রথম ভাইরাস ঘটিত রোগের কথা উল্লেখ করে থাকেন। বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি তিনি ভাইরাসকে আবিষ্কার করেন, তিনি রাশিয়ার বিজ্ঞানী। বিজ্ঞানী স্ট্যানলি ভাইরাসকে ক্লাসিত করেন, তার এই অবদানের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। বিজ্ঞানী বাউডেন এবং পিরি ভাইরাসের রাসায়নিক গঠন বর্ণনা করেন। তারা দুজন বলেছিলেন যে ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। বিজ্ঞানী ওয়াল্টার রিড মানব দেহের পিত জ্বর নিয়ে কথা বলেন। তিনি মানব দেহের পিত জ্বরের ভাইরাসের কথা তিনি উল্লেখ করেন। বিজ্ঞানী অল্টম্যান নিরাঘাতক ভাইরাস হেপাটাইটিস সি এর বর্ণনা দিয়েছিলেন। বিজ্ঞানী গ্যালো তিনি এইচআইভি ভাইরাস ঘটিত রোগ যে আছে এইডস তার কথা তিনি উল্লেখ করে থাকেন। এখন পর্যন্ত
ভাইরাসের কথা উল্লেখ পাওয়া গেছে। আমরা ভাইরাসের সংজ্ঞা কি করেছিলাম? ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক এক সত্তা, তার নাম হচ্ছে ভাইরাস। অতি আণুবীক্ষণিক, এটা কিন্তু বলা হচ্ছে বারবার যে অতি আণুবীক্ষণিক। সবচেয়ে ছোট ভাইরাস এবং সবচেয়ে বড় ভাইরাস। সবচেয়ে ছোট ভাইরাসের নাম হলো গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। সব থেকে বড় ভাইরাসের নাম আমরা বলতে পারি যে গোল আলুর মোজাইক ভাইরাস কিংবা গো বসন্তের ভাইরাস। গো বসন্তের ভাইরাস এবং গোল আলুর মোজাইক ভাইরাস সব থেকে বড় ভাইরাস। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাসটা হচ্ছে সব থেকে ছোট ভাইরাস। আমরা এখন যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, সেটা আমরা একটা টপিকটা আলোচনা করতে পারি যে ভাইরাস জ্বর নাকি জীব। ভাইরাস জ্বর নাকি জীব, এটা আমাদের জানতে হবে। ভাইরাস জ্বর নাকি জীব? ভাইরাস জীব দেহের বাইরে সে ভাসমান বস্তুর ন্যায় বায়ুমণ্ডলে ঘুরে ফিরে বেড়ায়। যখন এই ভাইরাস কণা জীব দেহের অভ্যন্তরে প্রবেশ করে তখন তার মধ্যে জীবীয় সকল বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে থাকে। আমরা এখন দেখি ফার্স্টলি যে ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য এবং আমরা জীব বৈশিষ্ট্য দেখি আগে। দেখব কি যে জ্বর বৈশিষ্ট্য। জ্বর বৈশিষ্ট্য যেটা হচ্ছে, আমরা প্রথমত যেটা বলতে পারি ভাইরাস অকোষীয়। ভাইরাস অকোষীয়, কারণ ভাইরাস যখন জীবদেহের বাইরে থাকে তখন সে বস্তুকণার ন্যায়, যখন সে জীবদের ভিতরে প্রবেশ করে তখন সে জীবের ন্যায় আচরণ প্রকাশ করে থাকে। 2 নম্বরে ভাইরাসে কোনো সাইটোপ্লাজম নাই। ভাইরাসে কি নাই? সাইটোপ্লাজম নাই। নাম্বার 3, ভাইরাসকে কেলাসিত করা যায়। ভাইরাসকে কেলাসিত করা যায় ইত্যাদি কিন্তু জ্বর বৈশিষ্ট্য। নাম্বার 4, ভাইরাস জীব দেহের বাইরে বংশ বিস্তার করতে পারে না। ভাইরাস জীব দেহের বাইরে বংশ বিস্তার করতে পারে না বা জ্বর বস্তুকণায় ভেসে বেড়ায়। এগুলো তার আমরা জ্বর বৈশিষ্ট্য বলতে পারি। কি বললাম? নাম্বার 1 ভাইরাস অকোষীয়। নাম্বার 2 যে ভাইরাসে কোনো সাইটোপ্লাজম নাই। নাম্বার 3 ভাইরাস জীব দেহের বাইরে বংশ বিস্তার করতে পারে না। নাম্বার 4 ভাইরাসকে কেলাসিত করা যায়। এগুলো তার জ্বর বৈশিষ্ট্য। তাহলে আমরা এখন আসি জীব বৈশিষ্ট্য কি কি, যে কি কি দেখে মনে হতে পারে ভাইরাস জীব। নাম্বার 1 ভাইরাসে নিউক্লিক অ্যাসিড আছে। কি আছে? নিউক্লিক অ্যাসিড। ভাইরাসে নিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ অথবা আরএনএ আছে। প্রত্যেক জীব কোষেই ডিএনএ আরএনএ থাকে। সেহেতু ভাইরাসে যেহেতু ডিএনএ বা আরএনএ আছে সেহেতু এটাকে আমরা জীব মনে করতে পারি। 2 নম্বরে ভাইরাসে প্রোটিন আছে। কি আছে? প্রোটিন আছে। নাম্বার 3 আমরা বলতে পারি ভাইরাসের অভিযোজন ক্ষমতা আছে। ভাইরাসের কি আছে? অভিযোজন ক্ষমতা আছে। নাম্বার 4 আমরা বলতে পারি নতুন সৃষ্ট একটা ভাইরাস দেখতে হুবহু তার আগের ভাইরাসের মতো মনে হবে। অর্থাৎ এটা একটা ভাইরাস, সে যদি একটা থেকে 2টা হয়, নতুন সৃষ্ট ভাইরাস 2টা দেখতে তার মাতৃ ভাইরাসের মতো মনে হবে। এটা তার কি বৈশিষ্ট্য? জীব বৈশিষ্ট্য। তাহলে আমরা এখন বলি ভাইরাস জ্বর নাকি জীব। আমরা দেখলাম ভাইরাসের জ্বর বৈশিষ্ট্যও আছে, ভাইরাসের জীব বৈশিষ্ট্যও আছে। ভাইরাস যখন জীবদেহের বাইরে বায়ুমণ্ডলে থাকে তখন সে বস্তুকণায় ভেসে বেড়ায়। আবার যখন সে জীবদেহের ভিতরে প্রবেশ করে তখন তার জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ পায়। ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য এবং জীব বৈশিষ্ট্য থাকার কারণে বিজ্ঞানী লফ বলেছেন যে ভাইরাস জ্বর নয়, জীব নয়, ভাইরাস ভাইরাসই। এই কথাটা হচ্ছে এই পর্যন্ত লিখলে এক্সাক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়ে যাবে যে ভাইরাস জ্বর নাকি জীব। তাহলে আমরা লিখতে পারি কি? ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য দিলাম। জীব বৈশিষ্ট্য আছে, জীব বৈশিষ্ট্য দিলাম। তাহলে উপযুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য এবং জীব বৈশিষ্ট্য উভয়ই বিদ্যমান। এজন্য বিজ্ঞানী লফ বলেছেন ভাইরাস জ্বর নয়, ভাইরাস জীব নয়, ভাইরাস ভাইরাসই। বিজ্ঞানী স্যালে বলেছিলেন ভাইরাস জ্বর নয়, জীব নয়, ভাইরাস জ্বর এবং জীবের একটি মধ্যবর্তী অবস্থা। বোঝা গেছে? এটা গেল ভাইরাস জ্বর নাকি জীব। আমরা এরপরে যেতে পারি
এরপর যেতে পারি ভাইরাসের গঠনে। আমরা এরপর যেতে পারি কোথায়, যে ভাইরাসের গঠন। ভাইরাস যদি আমরা গঠন করতে চাই, আমরা সেক্ষেত্রে দেখব যে আমরা সংজ্ঞায় যেটা পড়ছিলাম যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম হচ্ছে ভাইরাস। ভাইরাসের আমরা যে কোনো কিছুর গঠনে আমরা দুই ধরনের গঠন দেখতে পাই, একটা হচ্ছে ভৌত গঠন, একটা হচ্ছে রাসায়নিক গঠন। নাম্বার 1 কি, ভৌত গঠন। আমরা যদি ভৌত গঠনে দেখতে যাই, ভাইরাসের ক্ষেত্রে এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় বস্তু, কেন্দ্রীয় বস্তু। 2 নম্বরে হচ্ছে বহিস্থ আবরণ। 2 নম্বরে কি, বহিস্থ আবরণ। আমরা সংজ্ঞায় যেটা পড়ছিলাম, আবার রিকল আমরা করি, আমরা সংজ্ঞায় যেটা পড়ছিলাম যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত, এই দুটো কথা মাথায় রাখলে ভাইরাসের গঠনের সমস্যা হবে না। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম ভাইরাস। এর কেন্দ্রীয় বস্তু হিসেবে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের ডিএনএ অথবা আরএনএ, ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটি অবস্থান করে, এইটা হচ্ছে কেন্দ্র। এখানে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, যে কোনো একটা অবস্থান করবে। 2 নম্বরে হচ্ছে বহিস্থ আবরণ বা প্রোটিন আবরণ। ভাইরাসের কেন্দ্রীয় বস্তুকে ঘিরে চারপাশে, ভাইরাসের কেন্দ্রীয় বস্তু এটা, এর চারপাশে যে আবরণটা আছে, এই আবরণটাকে বলা হচ্ছে প্রোটিন আবরণ বা বহিস্থ আবরণ। এটা কি দিয়ে গঠিত, প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিন দিয়ে গঠিত এই আবরণকে বলা হচ্ছে ক্যাপসিড। কি বলা হয়, ক্যাপসিড। কি বলা হচ্ছে, ক্যাপসিড বলা হচ্ছে। তাহলে ভাইরাসের কেন্দ্রে অবস্থিত নিউক্লিক অ্যাসিডের চারপাশে বহিস্থ আবরণ হিসেবে প্রোটিনের আবরণ থাকে, যাকে বলা হচ্ছে ক্যাপসিড। অর্থাৎ চারপাশের যে আবরণটা, এটা পুরোটাই ক্যাপসিড, এবং ক্যাপসিডের একককে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের একককে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। তার মানে এটা পুরোটাই যদি হয় ক্যাপসিড, তাহলে এটা একটা ক্যাপসোমিয়ার, এটা একটা ক্যাপসোমিয়ার, এটা একটা ক্যাপসোমিয়ার, এগুলো একটা একটা করে ক্যাপসোমিয়ার, এবং সবগুলো ক্যাপসোমিয়ার একত্র করে সেটা হচ্ছে ক্যাপসিড। তাহলে এটা গেল কি, ভৌত গঠন। 3 নম্বর আমরা লিখতে পারি যে এনভেলপ। 3 নম্বরে কি লিখতে পারি, যে এনভেলপ আমরা লিখতে পারি। কোন কোন ভাইরাসের ক্ষেত্রে বহিস্থ আবরণের উপরেও আরো এক ধরনের আবরণ দেখা যায়, যাকে এনভেলপ বলা হয়ে থাকে। এটা গেল ভৌত গঠন। যদি আমরা এখন রাসায়নিক গঠনে যাই, রাসায়নিক গঠনটা হচ্ছে ঠিক ভৌত গঠনের মতোই। রাসায়নিক গঠনও হচ্ছে ঠিক ভৌত গঠনের মতোই। কিরকম, নাম্বার 1 সেখানে আছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, যে কথাগুলো ভৌত গঠনে পড়লাম সেগুলো রাসায়নিক গঠনে হবে। নাম্বার 2 আছে সেখানে প্রোটিন, প্রোটিন। নাম্বার 3 আছে সেখানে বহিস্থ আবরণ লিখতে পারি, বহিস্থ আবরণ। নাম্বার 4 লিখতে পারি যে এনজাইম। এই 4টা জিনিস দিয়ে কিন্তু রাসায়নিক গঠন আছে, যে ভাইরাসের কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটি অবস্থান করে। ডিএনএ অথবা আরএনএ দুটাই একসাথে অবস্থান করে না। নাম্বার 2 কি, প্রোটিন। ভাইরাসের কেন্দ্রে অবস্থিত ডিএনএ অথবা আরএনএর আবরণ হিসেবে বাইরের দিকে একটা প্রোটিন আবরণ থাকে, যাকে বলা হয় ক্যাপসিড। এটা সম্পূর্ণ প্রোটিনের আবরণ, একে বলা হবে ক্যাপসিড। নাম্বার 3, প্রোটিন আবরণের বাইরেও আরো এক ধরনের আবরণ থাকতে পারে, যাকে বলা হবে বহিস্থ আবরণ। কি বলা হবে, বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ লিপোপ্রোটিন একক দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত, লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন একক দ্বারা গঠিত, যাকে বলা হয় পেপলোমিয়ার। কি বলা হচ্ছে, পেপলোমিয়ার। তাহলে ভাইরাসের বহিস্থ আবরণকে বলা হচ্ছে পেপলোমিয়ার, যা লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিন আবরণ দ্বারা গঠিত। এছাড়াও কি আছে, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এনজাইম, ভাইরাসের দেহে এনজাইম দেখা যায়। এই পর্যন্ত লিখলে ভাইরাসের গঠন ক্লিয়ার। এই পর্যন্ত লিখলে ভাইরাসের গঠন ক্লিয়ার, যে রাসায়নিক গঠন গেল এটা, এবং ভৌত গঠন দুটাই কিন্তু প্রায় একই রকম। জাস্ট ভৌত গঠনটা দেখতে কি কি জিনিস পাচ্ছে তা লিখবো, রাসায়নিক গঠনে কি এর ভিতরে কি কি আছে আমরা সেটা কিন্তু লিখে দিয়েছি খুব সহজে। আমরা সংজ্ঞাটা যেটা পড়ছি সেটাই এনাফ।
যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম হচ্ছে ভাইরাস, তাই কিনা? যেখানেই যাব আমরা সেখানে কিন্তু এই সংজ্ঞাটাকে আমরা পাব। এখন যদি আমরা যাই ভাইরাসের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, ভাইরাসের শ্রেণীবিন্যাস বা ভাইরাসের প্রকারভেদ গুরুত্বপূর্ণ টপিক। এখানে যারা এইচএসসির যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর এমসিকিউ হয়ে থাকে ভাইরাসের প্রকারভেদ থেকে বা ভাইরাসের শ্রেণীবিন্যাস থেকে। এখন আমরা যে পড়লাম যে ভাইরাসের অভ্যন্তরে কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে, তাহলে আমরা ভাগ করে থাকি নিউক্লিক অ্যাসিড অনুসারে। নিউক্লিক অ্যাসিড অনুসারে, নিউক্লিক অ্যাসিড অনুসারে ভাইরাস দুই প্রকার। নিউক্লিক অ্যাসিড অনুসারে ভাইরাস দুই প্রকার। নাম্বার 1 ডিএনএ ভাইরাস, নাম্বার 1 কি ডিএনএ ভাইরাস, নাম্বার 2 কি আরএনএ ভাইরাস। নাম্বার 1 ডিএনএ ভাইরাস, নাম্বার 2 আরএনএ ভাইরাস। কেন্দ্রে যদি ডিএনএ থাকে তারা ডিএনএ ভাইরাস, কেন্দ্রে যদি আরএনএ থাকে তারা হচ্ছে আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস কোনগুলা একটু সহজে মনে রাখার চেষ্টা করি, কোনগুলা ডিএনএ ভাইরাস। আমরা সহজে মনে রাখবো কোনগুলা ডিএনএ ভাইরাস। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে প্যারিসে এলো। টিপুর ভাই টিটু, যেমন টি এখানে আছে না, TIV, ভাইতে ভ্যাকসিনিয়া, কি নাম ভ্যাকসিনিয়া। টিটু, এই যে টিটু। ভ্যানিলা, ভ্যানিলা হচ্ছে ভেরিওলা, ভ্যানিলা কি ভেরিওলা। প্যারিসে আসলো না, পারভোভাইরিডি, পারভোভাইরিডি। এ আছে না এ, এতে হচ্ছে এডিনো হার্পিস, এতে কি এডিনো হার্পিস, এডিনো হার্পিস। এই সব ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস। কি TIV, ভ্যাকসিনিয়া, টিটু, ভেরিওলা, এডিনোহার্পিস এবং একটা গোত্রের ভাইরাস আছে তার নাম হচ্ছে পারভোভাইরিডি। এটা ডিএনএ ভাইরাস, তবুও এর ডিএনএ কিন্তু এক সূত্র, এর ডিএনএ কি এক সূত্র। তো এই সমস্ত যে ভাইরাস আমরা দেখতে পাইলাম এগুলা হচ্ছে ডিএনএ ভাইরাস। এগুলা ছাড়া বাকি যে সকল ভাইরাস আছে তারা সবগুলাই আরএনএ ভাইরাস, যেমন HIV, TMV, করোনা, সবগুলাই কি তারা কিন্তু আরএনএ ভাইরাস। অর্থাৎ TIV, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, টিটু, এডিনোহার্পিস এবং পারভোভাইরিডি এই সকল ভাইরাস ছাড়া বাকি সকল ভাইরাস আরএনএ ভাইরাস। এই সকল ভাইরাসের কেন্দ্রে ডিএনএ অবস্থান করে ডিএনএ ভাইরাস, বাকিদের কেন্দ্রে আরএনএ অবস্থান করলে এই জায়গায় তারা আরএনএ ভাইরাস। পারভোভাইরিডি একটা ভাইরাসের গোত্রের নাম, এরা ডিএনএ ভাইরাস, তবে এর ডিএনএ হচ্ছে এক সূত্র। বোঝা গেছে এটা? আচ্ছা, যদি আমরা নিউক্লিক অ্যাসিড অনুসারে শেষ করার পর আমরা যদি জীব অনুসারে বা পোষক অনুসারে যাই, পোষক অনুসারে, পোষক পোষক অনুসারে, পোষক অনুসারে কি, যেমন উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস। যে সকল ভাইরাস উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে তারা উদ্ভিদ ভাইরাস, যেমন TMV, টোবাকো মোজাইক ভাইরাস, তামাক গাছে হয়। 2 নম্বরে কি প্রাণী ভাইরাস। যে সকল ভাইরাস প্রাণী দেহকে আক্রমণ করে রোগ সৃষ্টি করে তারা প্রাণী ভাইরাস, যেমন HIV, করোনা, এরা কি এরা প্রাণী ভাইরাস। 3 নম্বরে আছে দেখো, একটা কথা মাথায় রাখতে হবে যে ফাস, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ফাস অর্থই হচ্ছে ভাইরাস, ফাস অর্থই হচ্ছে ভাইরাস, স্পেশালি বলতে গেলে রোগ সৃষ্টিকারী ভাইরাস। ফাস অর্থই কি ভাইরাস। আমরা এখান থেকে মাথায় রাখতে পারি যে ব্যাকটেরিওফাস, এই কথাটা আমরা সবাই শুনে আসছি।
ব্যাকটেরিওফাজ। আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে ব্যাকটেরিওফাজটা হচ্ছে মনে হয় ব্যাকটেরিয়া, না ব্যাকটেরিয়া না, এটা ভাইরাস। তারপরে কি আছে সায়ানোফাজ, কি আছে সায়ানোফাজ। তারপরে কি আছে মাইকোফাজ, কি আছে মাইকোফাজ। আমরা মনে করে থাকি যে এগুলো মনে হয় ভাইরাস নয়। যেমন দেখো যে এখানে কি আছে ফাস, মনে রাখতে হবে ফাস মানেই রোগ সৃষ্টিকারী ভাইরাস, ফাস মানেই রোগ সৃষ্টিকারী ভাইরাস। যেরকম ব্যাকটেরিওফাজ, যে ভাইরাসটা ব্যাকটেরিয়াতে রোগ সৃষ্টি করে, যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে রোগ সৃষ্টি করে তারা ব্যাকটেরিওফাজ। যেমন আমরা সারা জীবন পড়ে আসছি টি2 ব্যাকটেরিওফাজ, এটা আসলে একটি ভাইরাস। 2 নম্বরে কি ফাজ আছে সায়ানোফাজ, যে ভাইরাস সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করে তারা হচ্ছে সায়ানোফাজ। যে যে ভাইরাস সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করবে তারা হলো সায়ানোফাজ। 3 নম্বরে কি আছে মাইকোফাজ। এই ফাজ অর্থ ভাইরাস, মাইকো অর্থ ছত্রাক। যারা কি করবে, যারা ছত্রাককে আক্রমণ করে রোগ সৃষ্টি করে থাকে তারা হচ্ছে মাইকোফাজ। ওকে, তাহলে পোষক অনুসারে কি আছে উদ্ভিদ ভাইরাস, যারা উদ্ভিদ দিয়ে রোগ সৃষ্টি করে, যেমন টিএমভি টুংরো ভাইরাস, পিআরএসভি পট্টো রিং স্পট ভাইরাস, পাপায়া রিং স্পট ভাইরাস। প্রাণী ভাইরাস, যারা প্রাণী দিয়ে রোগ সৃষ্টি করে তারা প্রাণী ভাইরাস, যেমন এইচআইভি করোনা। ফাজ, ফাজ অর্থই কি ভাইরাস, কোন ভাইরাস, যে ভাইরাসটা রোগ সৃষ্টি করে, যেমন ব্যাকটেরিওফাজ, যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে রোগ সৃষ্টি করে আসলে তারা ভাইরাস। তাহলে ব্যাকটেরিওফাজটা কি ভাইরাস, কেমন ভাইরাস, যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, যেমন টি2। সায়ানোফাজ, সায়ানোফাজটা কি ভাইরাস, কেমন ভাইরাস, যারা সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করে। মাইকোফাজ, মাইকোফাজটা কি ভাইরাস, কেমন ভাইরাস, যারা ছত্রাককে আক্রমণ করে। খুব ইজি ওয়েতে আজকে আমরা ভাইরাসের সংজ্ঞা, ভাইরাসের যে আবিষ্কারের যে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন বিজ্ঞানের অবদান, ভাইরাস জ্বর নাকি জীব, ভাইরাসের গঠন এবং ভাইরাসের প্রকারভেদ খুব ইজি ওয়েতে শিখতে পারলাম আশা করি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ভাইরাসের বাকি বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।